স্থানীয় সরকারের 5 বিল পাস। পৌরসভা নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। গণবিরোধী বলছে জামায়াত, জামুকা বিলে আপত্তি, এনসিপির সমর্থন। শেরপুর 3 ও বগুড়া 6 আসনে বিএনপির প্রার্থীর জয়। কারচুপির অভিযোগ তুলে শেরপুরে নির্বাচন বর্জন করলেন জামায়াত প্রার্থী। দেশে মহামারী আকার ধারণ করেছে হাম। শিশু সন্তান নিয়ে চরম ভোগান্তিতে অনেক পরিবার। সংক্রমণ নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। জ্বালানি সংকটে ব্যাহত বাণিজ্য, খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে পড়ার শঙ্কা ব্যবসায়ীদের। 2 মাসের অকটেন ও পেট্রোল মজুত আছে, জানালো সরকার। যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার মধ্যে পাকিস্তানের সংলাপের প্রস্তুতি। লেবাননে ইসরায়েলের হামলায় বিশ্বজুড়ে নিন্দা। এবং আজ পর্দা উঠছে 11তম স্কুল ক্রিকেট টুর্নামেন্টের। 64 জেলা থেকে অংশ নিচ্ছে 300-র বেশি দল। সামনে আরো বড় পরিকল্পনা বিসিবির। 71-এ মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াত ইসলামী সহ বেশ কয়েকটি পক্ষকে উল্লেখ করে সংশোধিত মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল সংসদে পাশ হয়েছে। এদিকে 3 অধ্যাদেশ বাতিল করায় আগের নিয়মেই ফিরছে বিচারক নিয়োগ ও বিচার বিভাগের কার্যক্রম। এর ফলে সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠা করা হচ্ছে না। এদিকে পৌরসভা নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না, এমন বিলও পাশ হয়েছে সংসদে। আর আপত্তি সত্ত্বেও বিল পাশের অভিযোগে সন্ধ্যায় ওয়াকআউট করেন বিরোধী দলীয় এমপিরা। বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 12তম দিন সকাল থেকেই একের পর এক বিল উত্থাপন করা হয় এবং পক্ষে বিপক্ষে চলে যুক্তিতর্ক উপস্থাপন। যে মানদণ্ডের বিচারক চান। 71-এর স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে মুসলিম লীগ, জামায়াত ইসলামী ও নেজাম ইসলাম সহ কয়েকটি পক্ষকে উল্লেখ করে সংশোধিত মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2026 উত্থাপন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। বিল উত্থাপনের সময় পয়েন্ট অফ অর্ডার নিয়ে এ বিষয়ে কথা বলেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। ফ্যাসিস্টের বিকৃত একজন প্রতিভূ শেখ হাসিনা এবং পরবর্তী পর্যায়ে ইন্টারিম গভর্নমেন্ট তার ধারাবাহিকতা রক্ষা করেছে সামান্য পরিবর্তন সহ। কি আছে এখানে? আছে তৎকালীন 3টা সংগঠনের নাম নেওয়া হয়েছে। তৎকালীন মুসলিম লীগ, জামাতে ইসলামী, নেজামে ইসলাম পার্টি। এদিকে বিচার বিভাগের স্বাধীনতা খর্বের অভিযোগ করে বিরোধী দলের সদস্যরা আপত্তি তুললেও সুপ্রিম কোর্ট সচিবালয় ও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সংক্রান্ত অন্তর্বর্তী সরকারের জারি করা 3 অধ্যাদেশ বাতিল করা হয় সংসদে। পাশ হয় সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল 2026। সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025 রহিতকরণকল্পে আনীত বিলটি, যা সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ রহিতকরণ বিল 2026 নামে অভিহিত হইবে, অবিলম্বে উত্থাপিত আকারে পাশ করা হোক। এরপর ফ্লোর নিয়ে বিরোধী দলীয় নেতা তাদের সংসদে কথা বলতে সুযোগ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন। এ নিয়ে পাল্টা বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী। একদিকে 2 মিনিট সময়, এই সময়ের ভিতরে কিছুই বলা সম্ভব না যারা উত্থাপন করছেন তাদেরকে। তাইলে ডিবেট কোথায়? আমরা তো কোনো ডিবেট দেখছি না এখানে। সেই ডিবেটের সুযোগ যদি না থাকে, মাননীয় স্পিকার এখানে বসে আমাদের লাভ কি? যেখানে যেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে সেই বিলগুলো আমরা আজকে থেকে আনা শুরু করছি। কালকের মধ্যে তো আমাদের বিলগুলো সম্পর্কে সব ফয়সালা করতে হবে। উত্থাপনের পরে আপনি আপত্তি উত্থাপনকারীদের মধ্য থেকে একজনকে ফ্লোর দিয়েছেন, 3 গুণ সময় দিয়েছেন। দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচন হবে না, এমন একটি বিলও পাশ হয় সংসদে। হুমায়রা ফারুকি, ডিবিসি নিউজ, ঢাকা। সাংবিধানিক বাধ্যবাধকতা বা সময়ের সীমাবদ্ধতা থাকায় সাপ্তাহিক ছুটির দিনেও আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সকাল 10:30টায় সংসদ কার্যক্রম শুরু হবার কথা রয়েছে, চলবে রাত পর্যন্ত। বাংলাদেশের সাধারণত সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন অধিবেশন চললেও জরুরি সাংবিধানিক বাধ্যবাধকতা, আইন পাশ বা বিশেষ পরিস্থিতির প্রয়োজনে ছুটির দিনেও অধিবেশন পরিচালনার নজির রয়েছে। 133টি অধ্যাদেশ আইনে রূপান্তরের সাংবিধানিক বাধ্যবাধকতা মেটাতে তাই শুক্রবারের এই অধিবেশন। কাজের চাপ বেশি থাকলে বিশেষ প্রয়োজনে প্রতিদিন 2 বা ততোধিক সেশনেও সংসদ চলতে পারে, যা ছুটির দিনেও কার্যকর হতে পারে।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হচ্ছে আজ থেকে। ঢাকার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বেলা 11টা থেকে এই ফর্ম সংগ্রহ করা হবে। ফর্মের মূল্য ধরা হয়েছে 2,000 টাকা। বিএনপি থেকে জানানো হয়েছে, ফর্ম সংগ্রহের পর মনোনয়ন ইচ্ছুকদের তা জমা দিতে হবে 12 এপ্রিলের মধ্যে। এছাড়া মনোনয়ন ফর্ম জমা দেবার সময় জামানত রাখতে হবে 50,000 টাকা। আগামী 12ই মে ভোটের দিন রেখে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 21শে এপ্রিল। মনোনয়নপত্র যাচাই বাছাই হবে 22 ও 23 এপ্রিল। শেরপুর 3 আসনে সাধারণ নির্বাচন আর বগুড়া 6 আসনে উপনির্বাচনেও জয় হলো ক্ষমতাসীনদের। শেরপুরে জামায়াত প্রার্থী মাসুদুর রহমানকে প্রায় 1,20,000 ভোটে হারিয়েছেন বিএনপির মাহমুদুল হক রুবেল। আর প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া 6 আসনেও জামায়াত প্রার্থীর চেয়ে দ্বিগুণের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপি রেজাউল করিম বাদশা। প্রার্থীর মৃত্যুতে স্থগিত হওয়া শেরপুর 3 ও তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া 6 আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ হয় বৃহস্পতিবার। সকাল 7টা থেকে শুরু ভোট চলে বিকাল 4:30টা পর্যন্ত। ভোট নিয়ে 2 আসনে বিএনপি প্রার্থী সন্তুষ্টি জানালেও কারচুপির অভিযোগে দুপুরে ভোট বর্জন করেন শেরপুর 3-এ জামায়াত প্রার্থী। শান্তিপূর্ণ সুষ্ঠু ভোট হচ্ছে এবং ভোটার উপস্থিতি আলহামদুলিল্লাহ কোনো বাধাবিঘ্ন হয়নি। আশা করছি এই নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হবে। আমার এজেন্টরা আবার কমপ্লেন দিচ্ছে, সেই ক্ষেত্রে তো একটি প্রশ্ন থেকেই যায়। আমাদের নারী কর্মীদেরকে রাতে বিভিন্ন জায়গায় ভয়ভীতি দেখানো হয়েছে, কেন্দ্রে গেলে পরে দেখে নেওয়া হবে। দিনভর ভোট শেষে সন্ধ্যায় শুরু হয় গণনা। শেরপুর 3 আসনে 52.19% ও বগুড়া 6-এ ভোট পড়েছে 42.57%। রাত 9:45টায় শেরপুর 3 আসনে বেসরকারি ফল ঘোষণা করা হয়। বিএনপির মাহমুদুল হক রুবেল 1,66,117 ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পান 47,051 ভোট। এর কিছুক্ষণ পরই বগুড়া 6 আসনের ফলও ঘোষণা করা হয়। আসনটিতে এবারও বিএনপি প্রার্থী জয়ী হন। ধানের শীষ প্রতীকে রেজাউল করিম বাদশা 1,33,931 ভোট পান। প্রতিপক্ষ জামায়াতের আবিদুর রহমান পান 57,159 ভোট। বড় জয় পেয়ে এলাকার উন্নয়নে কাজ করার কথা বলেন বিএনপি প্রার্থী। 20 বছর বগুড়ার জনগণ, বগুড়ার মানুষ যে বঞ্চিত ছিল, অবহেলিত ছিল, বৈষম্যের শিকার ছিল, সেটি থেকে বগুড়াকে একটি আধুনিক বগুড়া আমরা রূপান্তর করতে চাই। 2-1টি অভিযোগ থাকলেও নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে জানান দায়িত্বরতরা। শিগগিরই নির্বাচন কমিশনের মাধ্যমে ভোটের ফলের গেজেট প্রকাশ করা হবে বলেও জানানো হয়। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। বিএনপি সরকারের অধীনে প্রথম ভোটেই এমন অনিয়ম হলে আগামী স্থানীয় সরকার নির্বাচনে কিভাবে ভোটারদের আকাঙ্ক্ষা পূরণ হবে? শেরপুর 3 ও বগুড়া 6 আসনের নির্বাচনে অনিয়মের কথা উল্লেখ করে এমন প্রশ্ন তুলেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন তোলেন তিনি। জাল ভোট দিয়ে সিল মারা হচ্ছে এবং এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে এবং জাল ভোট দেওয়া হচ্ছে সিল মেরে। অবাধ নিরপেক্ষ নির্বাচনের কথা বলে আন্দোলন করা, সংগ্রাম করা, জীবন দেওয়া ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজনৈতিক দলগুলোর একটি বড় দল এখন ক্ষমতায়। তাদের হাতে প্রথম দুটো উপনির্বাচনের এই যদি চিত্র হয়, আর যেসব নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা কি করে ভোটারদের আকাঙ্ক্ষার প্রতিফলন আশা করতে পারি? বিলুপ্ত প্রায় রোগ হামের হঠাৎ প্রাদুর্ভাবে দীর্ঘ হচ্ছে শিশু মৃত্যুর মিছিল। এরই মধ্যে মহামারী আকার ধারণ করেছে অতি ছোঁয়াচে এই রোগটি। চিকিৎসকরা বলছেন, দেরিতে হাসপাতালে আসা নিউমোনিয়া ও সেকেন্ডারি ইনফেকশন পরিস্থিতি থেকে আরও ভয়াবহ করে তুলছে। শিশু সন্তান নিয়ে অনেক পরিবার চরম ভোগান্তিতে, চিকিৎসায় হারাচ্ছে শেষ সম্বল। স্বর্ণ অলংকার সব বিক্রি করে এই হোস্টেলের ফিস দিচ্ছে। মায়ের চোখে কোনো স্বপ্ন নয়, শুধু আতঙ্ক আর একটুখানি আশা। সন্তানকে বাঁচাতে বিক্রি করে দিয়েছেন শেষ সম্বল, স্বর্ণের গয়না, জমি, এমনকি ছাগলও। গলার চেন ছিল ওইটাও বিক্রি করছি, হাতের 3টা রিং ছিল ওইটাও বিক্রি করছি, কানের একটা জিনিস ছিল এগুলো বিক্রি করছি। দানা হেনা করি এই পর্যন্ত কম মারানি না, তারপরে আমি আমার বাচ্চাটার
না আছে বাচ্চার উন্নতি, না আছে অর্থনৈতিকভাবে আর কিছু করার। অসহায় আরেক মায়ের গল্প। হাসপাতাল থেকে হাসপাতালে ছুটলেও কোথাও ঠাঁই মেলেনি শিশু সন্তানের। শেষ পর্যন্ত শিশু হাসপাতালে ভর্তি হলেও ততক্ষণে শিশুটির অবস্থা আশঙ্কাজনক। যাদের টাকা আছে তারা মানে বাচ্চা একটু বাঁচাতে পারতেছে, যাদের টাকা নাই তারা কিন্তু বাচ্চা বাঁচাতে পারতেছে না। আমি মানে ডাক্তারের পায়েও পর্যন্ত ধরছি যে আমার সিট লাগবে না, আমি বাইরে আমার বাচ্চাটা চিকিৎসা করে কোনো জায়গায় পাই নাই। একমাত্র উপরআল্লাহ জানে যে আমার বাচ্চাটা ভালো থাকবে না, সুস্থ। বিপরীত চিত্র আছে। সময় মতো চিকিৎসা পেলে অনেক শিশুই ফিরে আসছে মায়ের কোলে। এখানে আনার পরে 3 দিন এক ধরছে জ্বর ছিল, কোনো জ্বর পড়েও না কমেও না। এরপর আলহামদুলিল্লাহ আজকে অনেকটাই পরিবর্তন, জ্বরও সারছে তো এবং শরীরেরও অনেকটাই কমে গেছে, এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে। শিশু বিশেষজ্ঞরা বলছেন হাম এখন আর শুধু সাধারণ ভাইরাস নয়, এটি দ্রুত নিউমোনিয়ায় রূপ নিয়ে হয়ে উঠছে প্রাণঘাতী। সেকেন্ডারি ইনফেকশন যদি হয়, তার নিউমোনিয়া ডেভেলপ করে গেছে, সেই ক্ষেত্রে তো আমরা প্রোটেকশন ওকে করবই, সেই ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দেবই। হ্যাঁ, আমরা বলতে 1 মাস পার হয়ে গেছে 2টা দেওয়া থাকলে আবার দিবে। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু ভালো। এবং 10 বছর পর্যন্ত, একদম 6 মাস থেকে 10 বছর পর্যন্ত ইনভেরিয়েবলি ভ্যাকসিনটা আবার দিবে। সংক্রামক রোগ বিশেষজ্ঞরা বলছেন দেশে এরই মধ্যে মহামারী আকার নিয়েছে হাম। আক্রান্ত যত বাড়বে ততই বাড়বে মৃত্যু ঝুঁকি। গত কয়েক বছরের সাথে যদি তুলনা করেন, অনেক রোগী বেড়ে গেছে, হাসপাতালগুলো সয়লাভ হয়ে যাচ্ছে, অনেক শিশুর মৃত্যু হচ্ছে। সুতরাং এটা মহামারী ইতিমধ্যেই। বাইরে থেকে এসে সাবান পানি দিয়ে ভালো করে হাত ধুতে হবে। 2 নম্বর, বাইরে গেলে মাস্ক পরে যাবেন এবং এসে মাস্কটা যথাযথভাবে ডাস্টবিনে ফেলবেন এবং বাচ্চাকে যারাই নেবে তারা যেন হাত ধুয়ে নেয়, তারা যেন কুলি করে মুখ ধুয়ে নেয়, তাহলে আপনার বাচ্চা হয়তো হামে আক্রান্ত হবে না। একটি শিশুর শ্বাসের জন্য যখন নিঃস্ব পরিবার, তখন সচেতনতা আর সময় মতো টিকাই বাঁচাতে পারে ফুলের মতো অসংখ্য প্রাণ। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে হামের প্রকোপ নিয়ন্ত্রণে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বলেছেন পর্যাপ্ত টিকা আছে। বলেন আগামী 20 এপ্রিল থেকে সারা দেশে হামের টিকা দেয়া শুরু হবে। বৃহস্পতিবার রাতে জাতীয় শিশু হাসপাতালে যমজ কন্যা শিশু রুহি ও রিসার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মন্ত্রী। আরও জানান হামে আক্রান্ত হয়ে রুহির যমজ বোন রিসার মৃত্যুতে প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়াও চিকিৎসাধীন রুহির সব ধরনের চিকিৎসা ব্যয় বহন করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারটির দেখভালের দায়িত্ব নেবে সরকার। এ সময় স্বাস্থ্যমন্ত্রী শিশু হাসপাতালের বিশেষায়িত হাম ইউনিট ঘুরে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং আক্রান্ত শিশুদের চিকিৎসা সেবা সম্পর্কে খোঁজ খবর নেন। সারা দেশে শিশুদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে আরও 10টি আইসিইউ ইউনিট উদ্বোধনের অপেক্ষায় রয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। আমাদের ভ্যাকসিনেশন হাতে প্রচুর এসেছে, আমাদের সমস্ত প্রস্তুতি আছে, যেটা 3রা মে থেকে সারা দেশব্যাপী করার কথা ছিল, এটা আমরা 20 তারিখে এগিয়ে নিয়ে আসছি। আমাদের এই ভ্যাকসিনেশন দেওয়ার জন্য কর্মীর কোনো সংকট নেই। আমাদের প্রত্যেকটা গ্রামের জন্য নির্দিষ্ট করা লোক আছে এবং দে উইল স্টার্ট দেয়ার ওয়ার্ক, তারা কাজ করে যাবে। চাঁপাইনবাবগঞ্জের পেট্রোল পাম্পে ফুয়েল পাস অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রিতে ফিরতে শুরু করেছে শৃঙ্খলা। বৈধ কাগজপত্র থাকলে রেজিস্ট্রেশন করে প্রতি চালক 5 দিনের জন্য পাবেন 500 টাকার তেল। এতে তেল পেতে চালকদের ভোগান্তি কমেছে, স্বস্তিতে পাম্প মালিকরাও। প্রশাসন বলছে এই উদ্যোগে বন্ধ হবে জ্বালানি মজুত করার সুযোগ, দ্রুতই ফিরে আসবে শৃঙ্খলা। মোটরসাইকেলের বৈধ নম্বর প্লেট ও চালকের লাইসেন্স থাকলেই এখন চাঁপাইনবাবগঞ্জে ভোগান্তি ছাড়াই মিলছে জ্বালানি তেল। এর জন্য কেবল পাম্পে গিয়ে করতে হবে অ্যাপ রেজিস্ট্রেশন। প্রতি চালক একবারে পাবেন সর্বোচ্চ 500 টাকার তেল। এর 5 দিন পর আবারও সংগ্রহ করা যাবে তেল। এটা আশা করা যায় 90 থেকে 95% কার্যকরী হবে, কারণ যাদের রেজিস্ট্রেশন নাম্বার বৈধ কাগজপত্র আছে তারা সকলেই তেল পাবে। নতুন এই ব্যবস্থা চালু হওয়ায় একাধিক পাম্প থেকে তেল সংগ্রহের সুযোগ যেমন বন্ধ হচ্ছে, তেমনি অবৈধ মোটরসাইকেলে তেল নেওয়া এখন বন্ধ। এতে পাল্টেছে জেলার পাম্পগুলোর চিত্র। আগের সেই দীর্ঘ লাইনও এখন ছোট হয়ে এসেছে। আমাদের হোন্ডার যে নাম্বার প্লেট, এই নাম্বার প্লেট নিয়ে তারপর 500 টাকার তেল দিচ্ছে এবং সাথে সাথে নাম্বারটি ব্লক করছে। আমরা অ্যাপসের মাধ্যমে তেল নিচ্ছি, অবশ্যই আমাদের অনেক ভালো লাগছে। যারা অবৈধভাবে তেল মজুত করছে তাদের জন্য অবশ্যই এটা একটা খুব খারাপ জিনিস হবে। এখন অ্যাপসের মাধ্যমে তেল দিতে আমাদের অনেক সুবিধা হচ্ছে। হ্যাঁ, আমরা এভাবে দিলে আমরা শান্তি শৃঙ্খলাভাবে তেল দিতে পারবো। নতুন এই ব্যবস্থায় 2-3 দিনের মধ্যে কৃত্রিম সংকট কমে আসবে, এমন প্রত্যাশা প্রশাসনের।
এই পাম্প অথবা যে কোনো পাম্পে সে যদি 5 দিনের মধ্যে আবারও তেল নিতে যায়, আবারও যখন রেজিস্ট্রেশন নাম্বার যখন চেক করা হচ্ছে তখন তাকে ব্লক দেখানো হচ্ছে এবং তার বিরুদ্ধে প্রয়োজন অনুযায়ী আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকটও আমরা এটি অবহিত করেছি এবং তারা আমাদেরকে বলেছেন যে এটি অব্যাহত রাখার জন্য। চাঁপাইনবাবগঞ্জ জেলায় মোট 31টি ফিলিং স্টেশন রয়েছে। বর্তমানে তেলের মজুদ পর্যাপ্ত রয়েছে বলে দাবি প্রশাসনের। ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার মধ্যেও পাকিস্তানে চলছে সংলাপের প্রস্তুতি। আজ ইসলামাবাদে শুরু হচ্ছে এ সংলাপ, তবে আনুষ্ঠানিক আলোচনা হবে শনিবার। এদিকে আবারও বন্ধ হওয়া হরমুজ সচল করতে কার্যকর পরিকল্পনা নিয়ে ফোন আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ট্রাম্প বলেন, ইরানের সহায়তায় অথবা তাদের সহায়তার ছাড়াই খুব শিগগিরই হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন শুরু হবে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে এ কথা জানান তিনি। এদিকে লেবাননের বৈরুতে হামলায় বিশ্বজুড়ে তীব্র নিন্দার মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, লেবাননে কোনো যুদ্ধবিরতি হবে না। হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছে তেল আবিব। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিমান হামলায় গুরুতর আহত ইরানের ফরেন রিলেশনস কাউন্সিলের প্রধান কামাল খারাজি মারা গেছেন। রণক্ষেত্র ছাড়িয়ে যুক্তরাষ্ট্র ইরানের সংঘাতে এবার সাইবার জগতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পশ্চিমা নেতাদের ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে লেগো স্টাইলের বেশ কিছু অ্যানিমেশন ভিডিও। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে নিখুঁতভাবে তৈরি এসব ভিডিও বানাচ্ছে এক্সপ্লোসিভ মিডিয়া নামের একটি ইরানি গ্রুপ। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ইন্টারনেটে এই ধরনের দ্রুতগতির ব্যঙ্গাত্মক প্রচারণার কোনো পাল্টা জবাব এখনও যুক্তরাষ্ট্রের কাছে নেই। রণক্ষেত্র ছাড়িয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত এখন সাইবার জগতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পশ্চিমা নেতাদের ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে লোগো স্টাইলের বেশ কিছু অ্যানিমেশন ভিডিও। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে নিখুঁতভাবে তৈরি এসব ভিডিও বানাচ্ছে এক্সপ্লোসিভ মিডিয়া নামের একটি ইরানি গ্রুপ। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ইন্টারনেটে এই ধরনের দ্রুতগতির ব্যঙ্গাত্মক প্রচারণার কোনো পাল্টা জবাব এখনও যুক্তরাষ্ট্রের কাছে নেই। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এই অ্যানিমেশন ভিডিও, যেখানে ডোনাল্ড ট্রাম্পকে টেকো বা ট্রাম্প অলওয়েজ চিকেন্স আউট বলে ব্যঙ্গ করা হয়েছে। এক্সপ্লোসিভ মিডিয়া নামের একটি গ্রুপ স্বাধীন নির্মাতা হিসেবে এই ভিডিওগুলো তৈরি করেছে বলে দাবি করেছে। এআই প্রযুক্তির সাহায্যে তৈরি এসব ভিডিও বিশ্বজুড়ে লাখ লাখ দর্শক দেখছেন। আমরা অনলাইনে এক ধরনের নতুন যুদ্ধ দেখছি। বিশ্বজুড়ে ইন্টারনেট সেভি তরুণরা এখন এমন সব এআই টুলের অ্যাক্সেস পাচ্ছে যা আগে ছিল না। তারা এমন সব তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক কন্টেন্ট তৈরি করছে যা বিপুল সংখ্যক মানুষের কাছে পৌঁছাচ্ছে, এবং এই মাত্রায় এমন কিছু আমরা আগে কখনো দেখিনি। সামাজিক মাধ্যম এক্সে এসব ভিডিও নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ প্রশংসা করে বলছেন, কোনো দেশের অন্য দেশের ওপর খবরদারি করা উচিত নয়। আবার অনেকেই সমালোচনা করে বলছেন, যুদ্ধ কোনো রসিকতার বিষয় নয়। বিশেষজ্ঞরা বলছেন, এক্সপ্লোসিভ মিডিয়া ঠিক কারা তা স্পষ্ট না হলেও ইরানের সরকারি অ্যাকাউন্টগুলো থেকে এসব ভিডিও শেয়ার করা হচ্ছে। এর মাধ্যমে ইরান এমন এক নতুন দর্শক শ্রেণীর কাছে পৌঁছাতে পারছে যারা হয়তো প্রথাগত রাজনীতির বক্তব্য শুনতে আগ্রহী নয়। এর সবচেয়ে বড় দিক হলো গতি। যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই তারা ভিডিও প্রকাশ করছে। এই গ্রুপটি পশ্চিমা সংস্কৃতি খুব ভালোভাবে বোঝে এবং তারা জোকস বা চরিত্রগুলোর আউটলুক তৈরিতে কোনো ভুল করছে না। এই মুহূর্তে ইরানের এই লোগো মুভিগুলোর কোনো পাল্টা জবাব আমেরিকানদের পক্ষ থেকে দেখা যাচ্ছে না। বিশেষজ্ঞদের মতে, এআই প্রযুক্তির সাহায্যে অত্যন্ত দ্রুত গতিতে তৈরি এই ধরনের উচ্চমানের কন্টেন্ট আগামীতে বাস্তব দুনিয়ার বিশ্ব নেতাদের রাজনীতি এবং বৈশ্বিক সিদ্ধান্তগুলোর ওপর প্রভাব ফেলতে পারে। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।